সকলকে নমস্কার এবং পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা জানাই। ভারতবর্ষের যে কালগণনা পদ্ধতি রয়েছে সেটা অত্যন্ত বাস্তবসম্মত এবং যথাযথ, কারণ ভারতবর্ষে নানাবিধ কালগণনার রীতি প্রচলিত আছে। কোনো একটা রীতি সব জায়গায় অনুসৃত হয় এমনটা নয়, যে কারণে আমরা দেখেছি কিছুদিন আগেই চৈত্র শুক্ল প্রতিপদ তিথিতে আমরা নববর্ষ পালন করেছি। বহু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে চৈত্র শুক্ল প্রতিপদ তিথিতে নববর্ষ পালিত হয়েছে। আবার আগামীকাল অর্থাৎ 14ই এপ্রিল, আমি বর্তমানে আজকে 13ই এপ্রিল 2024 বক্তব্যটি রেকর্ডিং করছি। 14ই এপ্রিল 2024 আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, কেরালা, আসাম এই সমস্ত জায়গাতেও নববর্ষ পালিত হবে। বর্ষ প্রতিপদা অর্থাৎ চৈত্র শুক্ল প্রতিপদ তিথি, স্পষ্টই আমরা বুঝতে পারছি যে তিথিকে ধরে সেখানে নববর্ষ পালন করা হচ্ছে। আর আমরা সংক্রান্তিকে ধরে নববর্ষ পালন করছি। দুটোর মধ্যে বিরোধ সেরকম কিছু নেই, দুটোই রীতি, দুটোই বাস্তবসম্মত। তিথিকে ধরে যখন আমরা নববর্ষ পালন করছি, এটা আমরা যারা তথাকথিত আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা চৈত্র শুক্ল প্রতিপদের কথা ভুলে গেছি, বর্ষ প্রতিপদের কথা ভুলে গেছি, তাদেরকে ছেড়ে দিলে মোটামুটি যেখানে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির এখনো পর্যন্ত প্রচার প্রসার রয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কোনো রকম মতভেদ বা বিভ্রান্তি নেই। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকে যদি আমরা যাই তাহলে দেখা যাবে তারা চৈত্র শুক্ল প্রতিপদ যেমন পালন করছে, তেমন এই দিনটাকেও কিন্তু তারা একেবারে ছেড়ে দেয় না, কিন্তু তারা তাদের নববর্ষটা ওই দিন থেকেই তাদের গণনা হয়। তো সেই তিথি অনুযায়ী যাদের গণনা হয় তাদের বৎসর গণনার পদ্ধতি হচ্ছে চান্দ্র বৎসর, মানে চন্দ্রের গতি অনুসারে তাদের বর্ষ গণনা হয়। তো একটি পূর্ণিমা থেকে আরেকটি পূর্ণিমা পর্যন্ত সেখানে মাস গণনা হয় এবং স্বাভাবিকভাবে সেটাই সৌর গণনার সঙ্গে মেলে না। এই একই পদ্ধতি কিন্তু ইসলামিক যে ক্যালেন্ডার আছে সেখানেও পালন করা হয় চান্দ্র, যে কারণে তাদের যে সমস্ত উৎসব রয়েছে সেগুলো এক এক বছরের এক এক সময়ে পড়ে। মানে কোনো একটা নির্দিষ্ট উৎসব এই বছরে যদি গ্রীষ্মকালে পড়ে, পরের বছর হয়তো দেখা যাবে সেটা আশ্বিন মাসে পুজোর সময় গিয়ে পড়ছে, বা পরের বছর না হলেও কয়েক বছর পরে কোনো এক সময় গিয়ে দেখা যাবে সেটা হয়তো শীতকালে পড়ছে। এটা চলতে থাকে, কারণ হচ্ছে তাদের ওই চন্দ্রের গতি অনুসারে যে বর্ষ গণনা হয় তাতে করে ঋতুচক্র মেলে না। আমাদের কালগণনা পদ্ধতিতে সেজন্য আমরা দেখি যে 2-3 বছর পর পর হঠাৎ করে মলমাস পড়ে, একটা মাস এক্সট্রা হয়ে যাচ্ছে। মানে ওই চান্দ্র বর্ষ গণনা এবং এই সূর্যের অর্থাৎ পৃথিবীর যে ঋতুচক্র আছে তাকে যখন একসঙ্গে তার মধ্যে সমন্বয় সাধন করতে যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে কোনো সময় চান্দ্র মাস একটা করে বেড়ে যাচ্ছে এবং সেটাকে খুব সুন্দরভাবে একটা সমন্বয়ের মাধ্যমে প্রত্যেক 3 বছর অন্তর একটি করে মলমাস বা অধিমাস বলা হয়, তার মাধ্যমে এই সমন্বয়টাকে রক্ষা করা হয়। যে কারণে আমাদের
ওই দুর্গাপুজো কোনোবার গ্রীষ্মকালে, কোনোবার শীতকালে, কোনোবার আশ্বিন মাসে, এরকম হয় না, প্রত্যেক বছর বর্ষার শেষেই হয় ওই ঋতুচক্র। অথচ তিথি মেনেই কিন্তু পূজা হয়। তিথি মেনে পূজা হয় মানে হচ্ছে আমরা চান্দ্র মাস ধরেই পূজাটা করছি, কিন্তু ওই ঋতুটাও কিন্তু বদলে যাচ্ছে না, ওই শারদীয়া শরৎ ঋতুই থাকছে, শরৎ ঋতুটা বসন্ত হয়ে যাচ্ছে না বা গ্রীষ্ম হয়ে যাচ্ছে না। তো এরকম আমাদের এখানে যে কালগণনা পদ্ধতি অত্যন্ত সুন্দর একটি সমন্বিত এবং বাস্তবসম্মত কালগণনা পদ্ধতি ছিল, আছে, আমরা এখনো পালন করছি, সেই সভ্যতার উত্তরাধিকার বহন করে চলেছি। তো তার আরেকটি গণনা পদ্ধতি হচ্ছে সৌর গণনা পদ্ধতি, মানে সূর্যের চতুর্দিকে পৃথিবী যে ঘুরছে সেই কক্ষপথকে 360 ডিগ্রিতে ধরে তাকে 12টি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটি ভাগে 30 ডিগ্রি করে পড়ে। 30 ডিগ্রি কেন, কম বেশি নয় কেন, কারণ পৃথিবীর যে আহ্নিক গতি আছে সেই অনুযায়ী একটি দিন এবং রাত্রির যে সময়ের সমষ্টি, তার মধ্যে ওই পৃথিবী সূর্যের চারদিকে যতটা যাচ্ছে ততটাকে 1 ডিগ্রি ধরে নিয়ে ওই 30 ডিগ্রি, 30 দিনে একটি মাস ধরে এবং 12টি মাসে একটি বছর ধরে 360কে প্রথমে 12 দিয়ে এবং 12-12 প্রত্যেকটাকে আবার 30টা করে ভাগে ভাগ করা হয়েছে। এই যে 12টা আছে, এই 12টাকে 12টি রাশি বলা হয়, মেষ রাশি, বৃষভ রাশি ইত্যাদি। তো এই যে বর্তমানে এই আজকের দিনে সূর্য মীন রাশিতে রয়েছে, সূর্য মীন রাশিতে রয়েছে মানে পৃথিবীকে কেন্দ্র ধরে আমরা যদি এই কক্ষপথটাকে, আমরা যেহেতু পৃথিবীতে রয়েছি সেজন্য আমাদের সাপেক্ষে আমাদের চারদিকে যদি আমরা একটি বৃত্ত কল্পনা করি এবং সেইখানে ওই 12টা ভাগ করে তার মধ্যে আবার একটা একটা করে 30টা ভাগ করে যদি চলি, তাহলে 12টা ভাগের মধ্যে যে দ্বাদশ ভাগ, যাকে আমরা মীন রাশি বলি, সেই মীন রাশিতে সূর্য বর্তমানে রয়েছেন সংক্রান্তিতে মীন থেকে মেষে প্রবেশ করবেন। এবং এই যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করছেন সেই মাসটাকে আমরা বছরের প্রথম মাস হিসেবে ধরি, যে কারণে তামিলনাড়ু বা কেরালাতে কিন্তু আজকের দিনটাকে বা আগামীকাল যে আমরা ধরবো সেই দিনটাকে কি ধরা হয়, মেষাদি, অর্থাৎ মেষ রাশিতে সূর্য প্রবেশ করছেন মেষ মাসের প্রথম, এবং সেটাকেই তারা নববর্ষ ধরছে, আমরাও তাই ধরছি। আমরা কিন্তু মাসের নামগুলোকে বৈশাখ, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি ধরে রাখি। বৈশাখ, জ্যৈষ্ঠ ইত্যাদি কেন, তার সঙ্গেও সেটাও বাস্তবসম্মত, বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, আষাঢ়া নক্ষত্র, এরকম বিভিন্ন নক্ষত্রের সঙ্গে চন্দ্র এবং সূর্যের যে সম্পর্ক সেইটা ধরে ধরেই মাসের নামগুলো স্থির করা হয়। তো এই যে বর্ষ গণনা পদ্ধতি, এটা কিন্তু আজকে আমরা 1431 বঙ্গাব্দের কথা বলছি বা 1430 বঙ্গাব্দের কথা বলছি। তো এই যে বর্ষ গণনা পদ্ধতি, এটা কিন্তু 1430 বছর আগে চালু হয়েছে এরকম নয়, বা তার আগে পয়লা বৈশাখ বলে কিছু ছিল না তা নয়, কারণ এই সৌর বৎসর গণনা পদ্ধতি বহু লক্ষ বছর ধরে আমাদের দেশে প্রচলিত। বঙ্গাব্দ ব্যাপারটা কি, বঙ্গাব্দ হচ্ছে একটা নির্দিষ্ট সম্বত বলা চলে, যে বছর একটা বছরকে ধরে নেওয়া হয়েছে। যেমন ধরা যাক একটা বৈষ্ণব গ্রন্থাবলীগুলো যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে চৈতন্যাব্দ লেখা আছে। চৈতন্যাব্দ কেন, চৈতন্যদেবের জন্মের যে বৎসর রয়েছে সেটিকে ধরে তারা বছর গণনা করে, যেন চৈতন্যাব্দ বলা হয়। এরকম নানাবিধ কলিযুগাব্দ, কলিযুগের প্রারম্ভ থেকে বছর গণনা শুরু হচ্ছে। ইভেন আজকে আমরা যেটাকে কমন এরা বলি সিই বলি, যার প্রচলিত নাম হচ্ছে খ্রিস্টাব্দ, সেটাও কিন্তু ওই যীশু খ্রিস্টের জন্মকে ধরেই বছরটা তৈরি করা হয়েছে। তো সেই রকম বঙ্গাব্দ এরকম একটি। এখন প্রশ্ন হচ্ছে এই বঙ্গাব্দ বিষয়টা কে প্রচলন করেছিলেন, সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কটা তৈরি হওয়াটা হচ্ছে একটা দুর্ভাগ্য,
বাঙালি জাতির ক্ষেত্রে। যখন ভারতবর্ষের বিভাজন হয়ে গেল এবং আমাদের পশ্চিমবঙ্গের যে আর একটা অংশ, পূর্ব দিকের অংশ, যেটা পূর্ববঙ্গ ছিল, একসময় পূর্ব পাকিস্তান হয়ে গেল, তারা সবই ভারতবর্ষেরই ঐতিহ্যকেই তারা ধারণ করেছিল। হঠাৎ করে তাদের মনে হলো যে না, এই প্রাচীন সভ্যতা সংস্কৃতিকে আমরা ঝেড়ে ফেলতে চাই নিজেদের মধ্যে থেকে। সেটা করতে গিয়ে তারা নানা ধরনের গোলযোগ বাঁধালো। তার মধ্যে একটা হচ্ছে তারা ক্যালেন্ডার সংস্কার করতে গেল, এবং মোহাম্মদ শহীদুল্লাহ পণ্ডিত ব্যক্তি ছিলেন নিঃসন্দেহে। তার নেতৃত্বে 1966 সালে, তখন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়নি, তখন পাকিস্তানি শাসনেই চলছে, তারা গ্রেগরিয়ান ক্যালেন্ডার, বর্তমানে যেটা ইংরেজি ক্যালেন্ডার প্রচলিত, তার সঙ্গে এই ক্যালেন্ডার বা তাদের নিজেদের ক্যালেন্ডারকে মেলাতে গিয়ে একটা গন্ডগোল পাকালেন। সেটা হচ্ছে তারা স্থির করে দিলেন যে 14ই এপ্রিলটাই হচ্ছে পয়লা বৈশাখ। কোনো যৌক্তিকতা নেই, বাস্তবিকতা নেই। আমাদের এখানে কোনো বছর 14ই এপ্রিল পড়ে, কোনো বছর 15ই এপ্রিল পড়ে। কেন পড়ে? কারণ ওই সূর্য কবে মেষ রাশিতে প্রবেশ করছেন সেটাকে দেখেই আমাদের সংক্রান্তি হয়, পয়লা বৈশাখ হয়। ফলে এটার সঙ্গে একটা মহাজাগতিক যে সমস্ত ঘটনা ঘটছে, প্রাকৃতিক ঘটনাবলী ঘটছে, তার সঙ্গে একটা যোগসূত্র আছে। সেই মতোই সেজন্য আমরা ওই গ্রেগরিয়ান 2000 বছরের আগের একটা গোজামিল দেওয়া ক্যালেন্ডারের সঙ্গে মেলাতে গিয়ে আমরা আমাদেরটাকে পরিবর্তন, ঐতিহ্যকে ছাড়ার পক্ষপাতী আমরা নই, আমরা ছাড়িও নি। কিন্তু স্বাভাবিক যেটা হয়, যখন মানে কোনো ব্যক্তি তার নিজের ঐতিহ্যকে ভুলে যায় এবং নিজের যে ইতিহাস আছে সেটাকে ভুলে যায়, তখন সে ধীরে ধীরে মূর্খতার পথে, রসাতলের পথেই অগ্রসর হয়। তো এই পূর্ব পাকিস্তানের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। আচ্ছা, 1966 সালে এই শহীদুল্লাহ এটা চালু করলেন, কিন্তু পাকিস্তান সরকার এটাকে লাগু করতে দিল না। পরবর্তীকালে এরশাদ যখন বাংলাদেশে ক্ষমতায় আসে, সম্ভবত 1987, তারপরে সে এসে এই 1966 সেই সংস্কারকে চালু করার চেষ্টা করে এবং সেটা করে। তো এই যে 1966-তে মোহাম্মদ শহীদুল্লাহ একটা ক্যালেন্ডার সংস্কার করতে গেলেন, তিনি সেখানে কোনো রকম তথ্যসূত্র, কোনো রকম যুক্তি, বিচার বিবেচনা ছাড়াই একটা জিনিস জুড়ে দিলেন যে এই যে বর্ষগণনা পদ্ধতি, এটা আকবর চালু করেছিলেন। কোনো যৌক্তিকতা নেই, কোনো যুক্তি নেই, কোনো তথ্য নেই এটা বলার। কবে চালু করেছিলেন? 963 হিজরি। কেন চালু করেছিলেন? ফসলের যে কর আদায় করা হতো সেইটার গণনার সুবিধার জন্য তিনি এটা চালু করেছিলেন, এরকম একটা বলে দেওয়া হলো। এখন আকবরের যে জীবনী রয়েছে, জীবনী গ্রন্থ রয়েছে আবুল ফজলের আইনি আকবরী, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আকবর একটা সাল গণনা সম্বত চালু করছেন, তার নাম হচ্ছে তারিখ ই ইলাহি, কিন্তু তার সঙ্গে বঙ্গাব্দের কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছে না। এবং আকবর 1556 বলা হয় যে ওই সময় তিনি এটা চালু করেছিলেন, এই বর্ষ গণনা। তা 1556-কে যদি আমরা ধরে নিই, তাহলে আজকে কিন্তু কোনোভাবেই 1430 বঙ্গাব্দ, এই যে 1430 বঙ্গাব্দ, 1430টা বছর, 1430 খানি বছর বঙ্গাব্দের চলে গেছে। এইটাকে কিন্তু কোনোভাবে, এই টাইম লাইনটাকে আকবরের সঙ্গে ম্যাচ করানো যাচ্ছে না, তাদেরকে ধরে দেওয়া হলো। এবং পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গেরও যে সমস্ত অত্যন্ত তথাকথিত বিদগ্ধ
পণ্ডিত, যাদের বুদ্ধি, মানে যারা সত্যি কথা সত্য অর্থে বুদ্ধিজীবী, মানে যারা বুদ্ধি বিক্রয় করে নিজেদের জীবিকা অর্জন করেছেন, বুদ্ধির সঙ্গে সঙ্গে মেরুদণ্ডও বিক্রয় করেছেন, সেই সমস্ত কিছু ব্যক্তি, তাদের মধ্যে নোবেল লরিয়েট আছেন, তাদের মধ্যে বড় বড় ভাষাতত্ত্ববিদ রয়েছেন, তারা এই মোহাম্মদ শহীদুল্লাহর এই যে একটা উদ্ভট যুক্তিহীন দাবি, সেটাকে তারা এন্ডোর্স করার চেষ্টা করলেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন এবং বঙ্গাব্দের যথার্থ ইতিহাসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এখন এই বঙ্গাব্দ কিন্তু আসলে চালু করেছিলেন, যেটা সর্বাপেক্ষা, এটা নিয়ে অনেকগুলো দাবি আছে। অনেকে বলেন যে একজন তিব্বতী রাজা তিনি চালু করেছিলেন, তার একটা তত্ত্বসূত্রও ছোটোখাটো পাওয়া যায়। কিন্তু সবচেয়ে যেটা প্রসিদ্ধ এবং যার সঙ্গে বাংলার নিজস্ব নারীর টান জুড়ে আছে, বলা হয় যে মহারাজা শশাঙ্ক, যিনি কর্ণ সুবর্ণের, যার রাজধানী ছিল, যিনি, যার স্মৃতি এখনো পর্যন্ত সেই মেদিনীপুরে সরশঙ্ক নামে একটি বড় দিঘি আছে। বলা হয় যে মেদিনীপুরে দাঁতন বলে যে জায়গাটা আছে, সেখানে একবার তিনি শশাঙ্ক যাওয়ার সময় সেই গ্রামের মানুষের প্রচণ্ড জলকষ্ট দেখেন এবং তিনি সেখানে একটি স্থির করেন যে তিনি তার ধনুক থেকে একটি তীর ছুঁড়বেন। তীরটা যত দূর যাবে তত দূর পর্যন্ত, যেখানে শশাঙ্ক দাঁড়িয়ে আছেন সেখান থেকে তত দূর পর্যন্ত একটা দিঘি খনন করা হবে মানুষের জলকষ্ট নিবারণের জন্য। প্রায় 150 একর বিস্তৃত একটি দিঘি খনন করানো হয়। তার নাম সরশঙ্ক। স্বর মানে তীর তার সঙ্গে যুক্ত, এবং স্বরকে শঙ্কু, শঙ্কু মানে হচ্ছে যে যেটাকে জমি মাপার জন্য পোঁতা হয় সেটাকে শঙ্কু বা শঙ্খ বলা হয়, এবং তার সঙ্গে শশাঙ্কের নামেরও একটা সাদৃশ্য আছে। তো বলা হয় যে এই শশাঙ্ক সেই সরশঙ্ক দিঘি স্থাপন করেছিলেন। আজ পর্যন্ত এটা বাংলার সর্ববৃহৎ মনুষ্যসৃষ্ট জলাশয়। 80টা ফুটবল মাঠের সমান তার বিস্তার। তো সেই মহারাজা শশাঙ্ক, তিনি যখন, যে বছর তিনি রাজ্যাভিষেক তার ঘটল, তিনি তার সেই রাজ্যাভিষেকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য একটি সম্বৎ বা বর্ষপঞ্জি প্রচলন করেন। এবং শশাঙ্ক সম্পর্কে কিন্তু খুব বেশি তথ্য আমাদের কাছে নেই। শশাঙ্ক সম্পর্কে যিনি সবচেয়ে বেশি গবেষণা করেছিলেন তিনি হচ্ছেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক, এবং তার একটি উপন্যাস রয়েছে শশাঙ্ক নামেই, সেই উপন্যাস। এবং তিনি সেখানে বলছেন যে শশাঙ্ক আসলে গুপ্ত বংশ, আমরা ইতিহাসে পড়েছি, সেই গুপ্ত বংশেরই একজন বংশধর। তিনি পরবর্তীকালে বাংলায় এসে তিনি শিবের উপাসক ছিলেন, শৈব ছিলেন, এবং তার যে সমস্ত প্রচলিত মুদ্রা পাওয়া গেছে সেখানেও দেখা যাচ্ছে যে সেখানে তিনি বৃষভের ছবি দিচ্ছেন শিবকে মান্যতা দিয়ে। তো বৃষভ মানে ষাঁড়, তো সেই কারণে ধরা হয় তিনি শৈব ছিলেন। তো সেই শশাঙ্ক তিনি কিন্তু নিজের রাজ্যাভিষেকের বৎসরটিকে স্মরণীয় করে রাখার জন্য মনে করা হয় যে এই যে আমাদের বঙ্গাব্দ সেটি প্রচলন করেছিলেন। এবং ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনিও শশাঙ্ককে এই একই রকম গুপ্ত বংশের সঙ্গে তিনি যুক্ত করেছেন। এবং তার যে শশাঙ্কের যে রাজ্যাভিষেকের সময়, সেটাও কিন্তু এই
1430 বছরের সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। বলা হয় 592, 93, 94 এরকম কোনো একটা সময়, কোনো একটা বছরে তিনি এটা তার রাজ্যাভিষেক হয়েছিল, মানে খ্রিস্টাব্দ। তো সেই দিক থেকে দেখতে গেলে এই টাইম লাইনটা ম্যাচ করে। এবং অনেকে একটা যুক্তি দেন যে শশাঙ্ক এই বঙ্গাব্দ চালু করলেন, অথচ শশাঙ্কের পরে কেউ বঙ্গাব্দ ব্যবহার করছে না। এটা কিন্তু ভুল কথা। দ্য ল্যান্ড অফ টু রিভার্স নামে একটি বই আছে, বিখ্যাত বই। নীতিশ সেনগুপ্তের লেখা এ হিস্ট্রি অফ বেঙ্গল ফ্রম মহাভারত টু মুজিব বইয়ের নাম। তো এই বইতে তিনি কোথাও একটা দেখিয়েছেন যে কোন একটা টেরাকোটার মন্দির, প্রায় 1000 বছরের পুরনো টেরাকোটার মন্দির, সেই টেরাকোটার মন্দিরের মধ্যে কিন্তু বঙ্গাব্দের ব্যবহার বাঁকুড়া জেলায় ডিহার গ্রামে এবং সোনাপতন গ্রামে 1000 বছরেরও অধিক পুরনো শিব মন্দির টেরাকোটা, সেখানে কিন্তু বঙ্গাব্দের কথা খোদিত আছে। তাহলে 1000 বছর আগে বঙ্গাব্দ প্রচলিত ছিল এবং অন্যান্য জায়গায় পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি সেটা গবেষণার বিষয়, কিন্তু কোনোভাবেই এই যে বঙ্গাব্দ তাকে আকবরের সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। কারণ এটা, এই যে বর্ষ গণনা পদ্ধতি, এই যে রীতি, সংক্রান্তি থেকে বর্ষ গণনা শুরু হচ্ছে, মেষ সংক্রান্তি থেকে, এটা পুরোপুরি একটা হিন্দু পদ্ধতি। এটা একটা সৌর গণনা পদ্ধতি, যেটার সঙ্গে ইসলামের কোনো যোগসূত্র কোনো কালে কোনো দিন ছিল না, আজও পর্যন্ত নেই। তারা আজও পর্যন্ত সৌর গণনা মানে না। তাদের সমস্ত রীতিনীতি কিন্তু এখন ওই হিজরি যে ব্যবস্থা আছে, চান্দ্র ব্যবস্থা আছে, চান্দ্র লুনার ক্যালেন্ডার যেটাকে বলা হয়, সেটা মেনেই চলছে। তো হঠাৎ করে আকবরের সঙ্গে এটাকে জুড়ে দেওয়া বা জোর করে এই ঐতিহ্যটাকে হাইজ্যাক করে নেওয়ার যে একটা অপচেষ্টা, এটা থেকে আমাদের একটু সাবধান থাকা উচিত বলে আমার মনে হয়। আমরা এই পয়লা বৈশাখের দিনে শশাঙ্ককে স্মরণ করব, আমাদের বাংলার নিজস্ব গৌরব। আমরা আমাদের প্রাচীন ঐতিহ্য এবং ইতিহাসকে স্মরণ করব। আমরা এখনো পর্যন্ত সেই ইতিহাসকে, সেই ঐতিহ্যকে ধারণ করে রেখেছি। এবং এই যে একটা অত্যন্ত প্রাচীন কালগণনার রীতি, যে মহাজাগতিক ঘটনার সঙ্গে যার সম্পর্ক প্রকটভাবে রয়েছে, সেই জ্ঞান বিজ্ঞানের যারা সাধক ছিলেন, আমাদের পূর্বপুরুষরা, হিন্দু সভ্যতার প্রবক্তারা, তাদের কথা স্মরণ করব। এবং এই সভ্যতাকে, এই উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ঐতিহ্যকে আমরা বহন করে নিয়ে যাব। এটাকে আমরা বহন করে আজ পর্যন্ত ধারণ করে রাখতে পেরেছি বলেই আমরা এখনো পর্যন্ত জাতি হিসেবে টিকে আছি। এটা আমাদের আগামী দিনেও বহন করে নিয়ে যেতে হবে। এই সংকল্পের সাথে সকলকে পুনরায় যথাযোগ্য প্রণাম অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলকে কৃতজ্ঞতা জানাই। নমস্কার।